স্কুল ক্যাম্পাসের বাচ্চারা আজ হঠাৎ করে যেন শান্ত হয়ে গিয়েছে। চারিদিকে আবহাওয়া যেন কোনো বিপদের সংকেত দিচ্ছে। একদল মেয়েরা স্কুলের ছাদে উঠে ইচ্ছায় নিজেদের জীবন শেষ করে দেয়, আর বাকি স্টুডেন্টরা যেন ভয়ানক এক রাক্ষসে পরিণত হয়ে চারিদিকে তাণ্ডব চালাতে শুরু করে। তারা মানছে না কোনো গুরুজন, মানছে না কোনো আত্মীয় স্বজন। অভিভাবকদের চোখের সামনেই হয় নিজেদের শেষ করছে, না হয় নিজ বাবা মাকে শেষ করে দিচ্ছে। ছাত্রীদের দাবি একটাই, কোনো এক প্রতাপ আঙ্কেলকে খুঁজে পাওয়া চাই। আর যদি না পাওয়া যায়, তাহলে কালো জাদু বশীকরণে কবলে পড়া মেয়েগুলো নিমিষেই একটা দানবে পরিণত হয়ে নিজেদের এবং সামনে থাকা ব্যক্তিদের শেষ করে দিচ্ছে। ভয়, আতঙ্ক, ভুতুরে কাহিনী এবং শ্বাসরুদ্ধকর এই লড়াই আপনাকে গোলকধাঁধায় ফেলে দেবে। তো বলছিলাম রক্তহীন করা কাহিনী ভাস ভিভাস লেভেল 2 এর কথা। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ছোট্ট করে এই মুভির প্রথম পার্টটা 1 মিনিটে আপনাদের স্মরণ করিয়ে দেই। আদার বা পেশায় একজন পাইলট অফিসার, স্ত্রী বিনা, বড় মেয়ে আরিয়া আর ছোট্ট ছেলে আনসকে নিয়ে তাদের সুখী জীবন অতিবাহিত হচ্ছিল। হঠাৎ করে একদিন ফার্ম হাউসে তারা ঘুরতে বের হয়। মাঝে রাস্তায় একটা ধাবায় নামে, যেই ধাবায় প্রতাপ নামের একটা লোকের সাথে তাদের পরিচয় হয়। তারা এক টেবিলেই খাবার খায়। প্রতাপ ভালোবেসে আরিয়াকে একটা সুগার ক্যান্ডি দেয়। আরিয়া চুপচাপ সেই সুগার ক্যান্ডি খেয়ে নেয়। এরপর তারা ফার্ম হাউসে চলে আসে। কিছুক্ষণ পর প্রতাপও সেখানে চলে আসে। প্রতাপ বলে তার মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তার মেয়েকে ফোন দেওয়া প্রয়োজন, তবে নেটওয়ার্কও পাচ্ছে না, তাই সে এই বাড়িতে ঢুকেছে। বাড়িতে তো ঢুকে পড়ে ভালো কথা, তবে এরপরই প্রতাপ তার খেলা দেখানো শুরু করে। কিছুক্ষণ আগেই বশ করে ফেলা আরিয়াকে প্রতাপের কথা মতো চলতে বাধ্য করে। প্রতাপের কথায় আরিয়া ভয়ানক সব কাণ্ড ঘটাতে শুরু করে। শেষ পর্যন্ত নিজের ভাইকে ছাদ থেকে ফেলে দেয়। প্রতাপের কথা একটাই, আরিয়াকে প্রতাপের হাতে তুলে দিতে হবে। পরিস্থিতি যখন সহ্যের বাইরে চলে যায়, মা বাবা বাধ্য হয়ে প্রতাপের হাতেই তাদের ভালোবাসার মেয়েকে তুলে দেয়। কিন্তু কৌশলে আধার বা প্রতাপের লুকানো আস্তানায় ঠিকই চলে যায়। এরপর প্রতাপের জিহ্বা কেটে নিজের মেয়ে সহ আরো শতাধিক মেয়ের জীবন বাঁচায়। আধার বা তার মেয়ের সাথে করা অন্যায়ের জন্য প্রতাপকে নিজের ফার্ম হাউসে 10 বছর হয়েছে আটকে রেখেছে, আর খুব নিকৃষ্টভাবে নির্যাতন করছে। আরিয়া এখনো সুস্থ হয়নি, সে কালো জাদুর বশীভূত হয়ে এখনো সেই অবস্থাতেই রয়েছে। এই হচ্ছে প্রথম মুভির কাহিনী। এই মুভির দ্বিতীয় পার্ট শুরু করা যাক। স্কুল টাইমে আনাইয়া আর জয়া রেডি হয়ে বাসা থেকে বের হয়। দুই বোনের মধ্যে বাবার সিটের পাশে বসার জন্য কিছুটা খুনসুটি চলে। অবশেষে বাবা ঝাড়ি দিয়ে দুই মেয়েকে পেছনে বসতে বলে। আসলে মেয়েদের খুনসুটি দেখে বাবার মেজাজ বেড়ে গিয়েছে। মা মাথা ঠান্ডা করতে বলে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তাদের সকলকে বিদায় জানায়। এদিকে বাস স্টেশনে একজন অভিভাবক তার সন্তানকে বোঝাচ্ছে, এও তোমাকে ধাক্কা দিলে তুমিও তাকে পাল্টা ধাক্কা দেবে, কখনো চুপচাপ সহ্য করবে না। এভাবে নানা ধরনের কথা বোঝাতে থাকে। তবে মেয়ে কোনো উত্তর দেয় না, সে চুপ করে মাথা নিচু করে এসব কথা শুনতে থাকে। এর মধ্যে স্কুলের বাস চলে আসলে মেয়েটি বাসে উঠে পড়ে। সময়ের সাথে সাথে স্কুল বাসে অনেক শিক্ষার্থী, আবার প্রাইভেট বাসেও অনেক শিক্ষার্থী টাইম মতো স্কুলে পৌঁছে যায়। স্কুটারে করে একজন বাবা তার মেয়েকে নামিয়ে দেয়। মেয়েকে বলে মাথা নিচু করে স্কুলে ঢুকবে, ছুটি হলে আমি নিয়ে যাব। তবে সেই সময় যদি আশেপাশে সেই ছেলেটিকে দেখতে পাই, তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতেই পারছো। মেয়েটি তার বাবাকে সরি বলে। বাবা বলে, আমি অনেক কষ্ট করে তোমাকে স্কুলে পড়াশোনা করাচ্ছি, তাই দয়া করে সম্মানহানির কোনো কাজ করবে না। কিছুক্ষণ পর প্রিন্সিপাল প্রবেশ করে। নির্দিষ্ট সময়ে স্কুলের কার্যক্রম যথাক্রমে শুরু হতে থাকে। টিফিন টাইমে সকল শিক্ষার্থীকে লাঞ্চ বক্স দেয়া হয়। একটা মেয়ের হাতের ধাক্কা লেগে অন্য মেয়ের শরীরে পানি পড়ে যায়, যার জন্য মেয়েরা ড্রেস পরিষ্কার করতে ওয়াশরুমে চলে যায়। দুষ্টামি ফাজলামের মধ্যে সকলেই খাবার খেতে শুরু করে। যে যার বান্ধবীর সাথে গল্প করে যাচ্ছে। খাবার শেষ হয়ে যায়। ধীরে ধীরে পুরো ক্যান্টিন যেন নিশ্চুপ হয়ে যায়। সকল বাচ্চাদের শ্বাস যেন ঘন হয়ে আসছে। প্রতিটা মেয়ের শরীর থেকে যেন ভয়ে ঘাম ঝরে পড়ছে। সকলেই ফোপাতে ফোপাতে কাঁদতে শুরু করে। ক্যান্টিন কর্মচারীরা এই বিষয়টা লক্ষ্য করে। তারা ভাবতে থাকে, এতগুলো মেয়ে হঠাৎ করে কেন চোখ হয়ে গেল। চোখের পলকে একটা মেয়ে চেয়ার থেকে ঠাস করে নিচে পড়ে যায়। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল মেয়েটা যেন শ্বাসকষ্টে ভুগছে। কর্মচারীরা মেয়েটার দিকে এগিয়ে আসে। ঠিক এই মুহূর্তে ক্যান্টিনে একজন ব্যক্তি প্রবেশ করে একটু সামনে গিয়ে দুইটা টেবিলে থাকা ছাত্রীদের দাঁড়িয়ে থাকতে বলে এবং সকলের নাম জিজ্ঞেস করে। মেয়েরা যার যার নাম বলতে শুরু করে। ব্যক্তিটি বলে, আমি এখন যা বলবো তোমরা ঠিক তেমনটাই করবে। এই টেবিলের মধ্যে কিন্তু আনায়াও ছিল। কর্মচারীরা জিজ্ঞেস করে, আপনি কে, আর এখানে কি করে আসলেন। সিন পরিবর্তিত হয়। স্কুল টিচার যথাসময়ে তার ক্লাসরুমে ঢুকে পড়ে দেখে একজন শিক্ষার্থীও ক্লাসরুমে নেই। পরক্ষণেই বাইরে চিৎকারের আওয়াজ।
জানলা থেকে তাকিয়ে দেখে ছাদ থেকে লাফিয়ে একজন শিক্ষার্থী নিজেকে শেষ করে দিয়েছে। শিক্ষক দৌড়ে বাইরে যায় আর মেয়েটির কাছে গিয়ে বসে। চোখের সামনে মেয়েটিকে ছটফট করতে মারা যেতে দেখে ছাদের উপর দেখা যায় প্রায় 9 জন শিক্ষার্থীর মতো ছাদের শেষ সীমানায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। গার্ড দৌড়ে এই বিষয়টা প্রিন্সিপালকে জানায়। তিনি দৌড়ে এসে বাচ্চাটির করুণ অবস্থা দেখে নিজেই ভয়ে থরথর করে কাঁপছে। হুট করে গার্ড উপরে খেয়াল করলে সব ছাত্রীদের দেখতে পায়। ছাত্রী বলে, আমরা মরতে চাই না ম্যাম, আমাদেরকে বাঁচান প্লিজ। প্রিন্সিপাল চিৎকার করে বলে, তোমরা 1 ইঞ্চিও নড়ো না, আমি উপরে আসছি। শিক্ষার্থীরা বলে, আপনি উপরে আসবেন না ম্যাম, তাহলে আমাদের বাধ্য হয়ে নিচে লাফ দিতে হবে। শিক্ষিকা অপর শিক্ষিকাকে দ্রুত পুলিশকে কল করার জন্য বলে আর তিনি ছাদের দিকে দৌড়ে চলে যায়। শিক্ষার্থীর সকলে চিৎকার করে বলে ওঠে, খবরদার, আপনারা এখানে আসবেন না, আমরা কিন্তু লাফিয়ে পড়ব। ম্যাম পিছনে চলে যান প্লিজ, আমরা এখান থেকে লাফাতে চাচ্ছি না। অন্য শিক্ষার্থী বলে, ম্যাম আঙ্কেল আমাদের বলেছে 3টার সময় এখান থেকে লাফ দিতে, প্লিজ ম্যাম, আমরা মরতে চাই না, আমাদের বাঁচান। ম্যাম বলে, তোমরা কেন লাফাতে যাবে, তোমরা নিচে নামো, আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি। বাচ্চারা বলে, আঙ্কেল যা বলেছে ম্যাম, আমাদের বাধ্য হয়ে তাই করতে হবে। শিক্ষকরাও এই পরিস্থিতি দেখে হিমশিম খেয়ে যাচ্ছে। তাদের একটাই কথা, এই প্রতাপ আঙ্কেলই বাকি, আর কেনই বা তার কথা শুনে ছাদ থেকে লাফ দিতে যাচ্ছে কয়েকশো স্টুডেন্ট। এ সময় বডিগার্ড একটি মেয়ে পা টেনে ধরলে মেয়েটির নিমিষেই ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। এরপরেই মেয়েটির মৃত্যু হয়। জায়গায় 3টি প্রাণ চলে গেল। শিক্ষক রাগে বডিগার্ডকে মারতে শুরু করে। বডিগার্ড তো নিরুপায় হয়ে সেখানে বেহুশ হয়ে যায়। দুপুর 3টা বাজতেই সকলের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। সকল শিক্ষার্থী কান্না করতে করতে এক পলক শিক্ষিকার দিকে তাকায়। চোখের পলকে প্রতিটা স্টুডেন্ট ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। আদারবার মেয়ে আজও খুশি মুখে চুপ করে বসে রয়েছে। মেয়ের শরীরের বাইরে হাওয়া লাগিয়ে আবারও বেডরুমে নিয়ে এসেছে আদারবা। প্রতাপকে খাবারে চা পাতা দেওয়ার জন্য বাটিতে চায়ের পাতা ঢালতেই অনেকটা কম দেখতে পেয়ে আদারবা তখনই মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মার্কেটে যাওয়ার পর কয়েকজন চা পাতা নেয়। টিভি নিউজে আজকের ঘটনা বলা হচ্ছে। আদারবা শপিং মলে থাকাকালীন এই নিউজ রিপোর্টটা দেখে নেয়। স্কুলের সামনে মিডিয়ার লোক ভরে গিয়েছে। শিক্ষিকা কান্না করতে করতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সকল ঘটনার ডিটেলস বলে দেয়। আদারবা কিছু একটা সন্দেহ করে এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা করে। সকল অভিভাবক আতঙ্কিত হয়ে রয়েছে। পুরো দেশ যেন ভয়ে থরথর করে কাঁপছে। পুলিশ অফিসাররা এই পরিস্থিতি কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যাচ্ছে। তদন্ত কমিটির লোক এসেছে। শিক্ষার্থীদের বডিগুলোকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হসপিটালের দিকে রওনা করে। আদারবা বাড়ি ফিরে এসে দ্রুত সেই তালাবদ্ধ রুমে ঢুকে প্রতাপকে জিজ্ঞেস করতে থাকে, তোর মতো আরো কতজন আছে, আর কতজন তোর মতো বশীকরণ করতে পারে? হাসা বন্ধ কর, তুই ওকে চিনিস? ওই যে মেয়েটা ইউনিফর্ম পরিষ্কার করতে ওয়াশরুমে গিয়েছিল, সে এখন পুলিশের কাছে বয়ান দিচ্ছে। মেয়েটি ওয়াশরুম থেকে বেরিয়ে সব স্টুডেন্টদের অস্বাভাবিক ব্যবহার দেখে ভয়ে সে আবারও ওয়াশরুমে চলে যায়। অফিসার জিজ্ঞেস করে, তুমি এখানে কোন ব্যক্তিকে দেখেছো? ওরা সকলেই আঙ্কেলের কথা বলছিল। তুমি এ ব্যাপারে কিছু জানো? কিন্তু মেয়েটি খুব আতঙ্কিত হয়ে আছে। পুলিশ কর্মকর্তা এসে অফিসারকে জানায়, কম্পাউন্ডের সকল ক্যামেরা সকাল থেকে বন্ধ ছিল। কিছুক্ষণ আগেই সকল ক্যামেরা সেট আপ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর অফিসার ক্যান্টিনে প্রবেশ করে বলে, দেখো বাচ্চারা, কারো কোনো ভয়ের কোনো প্রয়োজন নেই, তোমরা সবাই শান্ত হয়ে যাও। আর তোমাদের কিছু একটা প্রশ্ন করবো, তোমরা উত্তর দিলেই পরবর্তীতে তোমরা বাড়ি চলে যেতে পারবে। তোমাদের কাউকে ভয় পেতে হবে না। ঠিক এই মুহূর্তে একজন স্টুডেন্ট অফিসারকে গিয়ে বলে, স্যার, আঙ্কেল আমাদের একটা মেসেজ দিতে বলেছে আপনাকে। প্রিন্সিপাল রেগে বলে, কে এই আঙ্কেল, কার কথা বলছো তোমরা? অফিসারটাকে চুপ করিয়ে দিলে তিনি বলেন, কি মেসেজ বলো? মেয়েটি বলে, আপনাকে প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করতে হবে। অফিসার জিজ্ঞেস করে, এই প্রতাপটাকে? মেয়েটি কান্না করে বলে, এই ব্যাপারে আমি কিছু জানি না আর বলতেও পারবো না। আমাকে শুধু আঙ্কেল বলেছে কোন সিনিয়র অফিসারকে এই মেসেজটা দিয়ে দিতে। অফিসার জিজ্ঞেস করে, তোমাকে যে মেসেজ দিয়েছে সে কোথায়? মেয়েটি বলে, আমি বলতে পারবো না, আঙ্কেল আমাকে মানা করেছে বলতে। আপনি দ্রুত প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করুন, আর না হলে শহরের অবস্থা খুব দ্রুতই খারাপ হয়ে যাবে। যে 10 জন মারা গিয়েছে এটা তো মাত্র শুরু। যতক্ষণ না প্রতাপ আঙ্কেলকে পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এসব চলতেই থাকবে। তাই প্লিজ আপনি প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করুন। এই বলে কান্না করতে করতে সকল স্টুডেন্টদের দিকে তাকিয়ে মেয়েটি বলে, গার্লস, আমি প্রথম মেসেজ দিয়ে দিয়েছি, এখন তোমরা শুরু করতে পারো। এই কথা শোনার সাথে সাথেই ক্যান্টিনে থাকা একাংশ মেয়েরা চিৎকার করে সামনে থাকা সকলকে আঘাত করে বাইরে বেরিয়ে আসে। ধাক্কাধাক্কির এক পর্যায়ে সকলেই সেখানে পড়ে যায়। শিক্ষিকা লক্ষ্য করে ক্যান্টিন কর্মচারীকে মেরে ফেলা হয়েছে। যাদুর বশীভূতকরণ মেয়েরা প্রতিষ্ঠানের বাইরে আসলেই
শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু এই মেয়েরা সামনে যাকেই পাচ্ছে তাকেই সেখানে আহত বা নিহত করেই দ্রুত কেটে পড়ছে। পুলিশি বেড়িবাঁধ ভেঙে সকল অভিভাবকদের আঘাতপ্রাপ্ত করে স্টুডেন্টরা বেরিয়ে যায়। তাদের সামলাতে পেছনে অভিভাবক, নিউজ রিপোর্টার, এমনকি পুলিশও দৌড়াদৌড়ি করছে। অফিসার দ্রুত তার কর্মচারীকে বলে, কোনো এক শিক্ষার্থীর ছবি তুলে শহরের প্রতিটা থানায় সেই ছবিটা শেয়ার করে দাও, যাতে সকলেই এই ইউনিফর্ম চিনতে পারে। অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড খবর দাও, যত দ্রুত সম্ভব সবকিছুর ব্যবস্থা করো। পুলিশ ঠিক বুঝতে পারে যা কিছু ঘটছে না কেন সবকিছুর পেছনে এক ভয়ানক কোনো কাহিনী রয়েছে। এদিকে স্টুডেন্ট চলতি বাসে উঠে ড্রাইভারের স্টিয়ারিং এর মাধ্যমে গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। মানে যেখানে যাকে সামনে পাচ্ছে প্রতিটা স্টুডেন্ট তাদের সেখানেই শেষ করে দিচ্ছে। নিমিষের মধ্যেই যেন নিষ্পাপ প্রাণগুলো ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। শহরে থাকা রাস্তার অলিগলিতেই শিক্ষার্থীরা সকলের প্রাণ নিয়ে নিচ্ছে, এমনকি তেলের পাম্পে গিয়েও ব্লাস্ট করায়। সারা দেশে ব্রেকিং নিউজ করে গিয়েছে যে এই স্কুলে ড্রেস পরা মেয়েদের কাছ থেকে যেন 10 হাত দূরে থাকা হয়, যেন সকলেই সাবধান থাকে। পুরো এলাকায় আপাতত লকডাউন সিস্টেম রাখা হয়েছে। পুলিশ অফিসার সকলের উদ্দেশ্যে হুঁশিয়ারি জারি করে দিয়েছে যেন কেউ ঘরের বাইরে রাতের বেলায় না বের হয়। এইসব ঘটনায় বোঝাই যাচ্ছে মেয়েরা তাদের নিজেদের কন্ট্রোলে নেই, তারা কারো বশীভূত হয়ে এসব কর্মকাণ্ড করছে। এদিকে এসব নিউজ শুনে আদারবাত প্রচুর টেনশনে পড়ে যায়। অনেক কষ্টের পর পুলিশ কিছু শিক্ষার্থীকে ধরে নিয়ে এসে সুরক্ষিত জায়গায় রেখে এসেছে। তবে এরপরেও স্কুলে এখন পর্যন্ত প্রায় 150 শিক্ষার্থী আটকা রয়েছে। নিউজে দেখানো হয় কোনো প্রতাপ আঙ্কেলকে খোঁজার জন্যই এই সকল মেয়েরা উদ্ভট সব কাণ্ড শুরু করেছে। কে এই প্রতাপ কেউ জানে না, তবে পুলিশ প্রশাসন এই প্রতাপকে এখনো খুঁজে বেড়াচ্ছে। আধার বা 2টা কার্টুন এনে একটা তার মেয়ের রুমের পাশে রাখে, অপরটা সে তালাবদ্ধ রুমে নিয়ে যায়। এরপর প্রতাপের হাত এবং মুখ ভালো করে শিকল দিয়ে আটকে দেয়। এরপর সে বেরিয়ে পড়ে। এদিকে ক্যান্টিন রুমে সেই অভিভাবক তার বাচ্চাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে শিক্ষার্থী কোনোভাবেই তার বাবার সাথে বাড়ি ফিরবে না। এই সময় অফিসার এসে বলে, এখানে কি হচ্ছে আমি নিজেও বোঝার চেষ্টা করছি। আপনারা সবাই আপনাদের বাচ্চাদের কাছে থাকতে পারেন, আপনারা আপনাদের সন্তানদের ভালো করে বোঝান। সকালে যে ছাদে ঘটনা ঘটেছে তা আপনারা দেখেছেন, এখানে মেয়েরা কি ভয়ঙ্কর রূপ নিয়েছে তা আমি দেখেছি, তাই আপনারা ঠান্ডা মাথায় কাজ করুন। একজন শিক্ষার্থী বলে ওঠে, স্যার আর মাত্র 5 মিনিট বাকি আছে। এই 5 মিনিটের মধ্যে প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করতে না পারলে বড় ধরনের বিপদ ঘটে যাবে। অফিসার বলে, তুমি চিন্তা করো না, যে করে হোক ওকে আমরা খুঁজে বের করব। এ সময় আধার বা সেই স্থানে চলে আসে আর স্টুডেন্টদের বলে, প্রতাপ আমার কাছে, আমি ওকে জীবিত রেখেছি, ও মিলে গেলে তারপর কি করবে সেটা কি আঙ্কেল বলেনি তোমাদের? অফিসার রেগে বলে, কে এই প্রতাপ, আমাকে এর ব্যাপারে কিছু বলবেন? আধারবা বলে, এইসব মেয়েদের উপর বশীকরণ করা হয়েছে, আর এসব যে করাছে সে একজন রাক্ষস। তোমরা যত দুঃখী হবে, কান্না করবে, কষ্ট পাবে, ঠিক ততটাই ওই রাক্ষসের ভালো লাগবে। অন্যদিকে হসপিটালে এক এক করে মেয়ে মারা যাচ্ছে। এদিকে আবার আধারবা বলে, ও যা বলবে আপনাদের বাচ্চারা তাই করতে বাধ্য থাকবে, ওরা সেসব কাজই করবে। এদেরকে যেই আটকাতে যাবে তারা খুব সাহসিকতার সাথেই ওদের সাথে লড়ে যাবে। চোখের সামনে এসব কাহিনী দেখে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, আপনি এতটুকু দেখে ঘাবড়ে গেলেন। আর আমি তো এর থেকেও ভয়ঙ্কর কিছু দেখে এসেছি, এই সব কিছু আটকানোর ক্ষমতা নেই। শিক্ষিকা বলে, আপনি বলছেন না প্রতাপ আপনার কাছে আছে, তাহলে আপনি প্রতাপকে নিয়ে আসুন, এই সব কিছু থেমে যাবে। আধারবা বলে, আগে আমি সেই রাক্ষসের সাথে দেখা করব যে এসব কাণ্ড ঘটাচ্ছে। মেয়েটা ভয় থরথর করে কাঁপছে। আধারবা তার চোখ মুখ দেখে বলে ওঠে, ওই রাক্ষসটা এখানেই রয়েছে, ও এসব মেয়েদের নিজের চোখের সামনেই রেখেছে। ঠিক সেই মুহূর্তে আমরা সেই রাক্ষসকেই দেখতে পাই। সেই ব্যক্তি আধারবাকে বলে, আগে 5 মিনিট এদের দেখে নেই, তারপর তোর কাছে আসছি। ব্যক্তিটির নাম রাজনা। রাজনা সকলের উদ্দেশ্যে বলে, তোমাদের মেয়েদের এই অবস্থার জন্য আমি দায়ী, আমার উপর রাগ হচ্ছে, মেরে ফেলবে আমাকে, খবরদার এরকম কাজ করতে যেও না। আমার শরীরে একটা আঁচড় আসলেও তোমাদের সন্তানই তোমাদের শেষ করে দেবে। কিরে মা, আমার কিছু হলে আগুনে জ্বলে যাবে তো, তাই না? মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, তাই আমার থেকে তোমরা সকলে দূরে থাকবে। আচ্ছা, প্রতাপ মিলে যাওয়ার পর তোমাকে যা বলেছিলাম তুমি কি করেছো? মেয়েটি বলে, সরি আঙ্কেল, আমি ভুলে গিয়েছিলাম, আমার কিছু মনে আসছে না। আগন্তুক মেয়েটিকে একটা চর বসিয়ে দেয়। রাজনা বলে ওঠে, হাত সরিয়ে ফেলুন, না হলে মেয়েটি নিজেকে পুড়িয়ে দেবে। রাজনা বলে, চলো আমার সাথে। মেয়েটি রাজনার পিছু পিছু চলতে থাকে। সকলেই তাকে আটকানোর চেষ্টা করে, তবে লাভ হয় না। এক পর্যায়ে মেয়েটির হাতে একটা ছুরি ধরিয়ে দেয়া হয়। রাজনার দেখানো মতো মেয়েটি নিজের হাত কেটে ফেলে। মেয়েটি ভয় চিৎকার করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করবে সেই সুযোগ দিচ্ছে না। অঝোরে হাত থেকে রক্ত পড়েই চলেছে। রাজনা বলে, আঙ্কেল তোমাকে বাঁচাতে এসেছিল তাই না? তাই তুমি তোমার হাতে আরো 3-4 বার কেটে ফেলো।
যেই কথা সেই কাজ। কি ভয়ানক একটা পরিস্থিতি। সেখানে থাকা এক অভিভাবক রাজনার পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে। অফিসার রাজনাকে গুলি করতে যাবে, এই সময় একটা স্টুডেন্ট ছুরি দিয়ে অফিসারের শরীরে বারবার আঘাত করে। রাজনা বলে, আমি তো বলেছিলাম এই ধরনের কাজ করলে এই মেয়ে তোমাদের ছেড়ে দেবে না। শিক্ষার্থী ঈশার অতিরিক্ত রক্ষাকরণের জন্য সে সেখানে ছটফট করতে করতে পড়ে যায়। রাজনা বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও। আর কোনো অপশন না থাকায় অনেক বোঝানোর পরেও অভিভাবকরা সেই স্থান থেকে যেতে চায় না। রাজনা বলে, এখানে বন্দুক কে চালাতে পারো? একটি মেয়ে দৌড়ে চলে আসে। তিনি বলে, এই গান চালানো কোথায় শিখেছো তুমি? মেয়েটি বলে, ক্লাবে। রাজনা বলে, আর 1-2 বার বলবো, এরপরেও যদি কেউ বের না হয় সব কটাকে গুলি করে দেবে। শুরুটা তোমার বাবা মাকে দিয়ে শুরু করবে। চোখের পলকেই নিজ বাবা মাকে মেয়েটি গুলির মাধ্যমে হত্যা করে ফেলে। মেয়েটি ভেতরকার কষ্টে চিৎকার করে কান্না করে। রাজনা তার মাথায় হাত বুলিয়ে দেয়। এখানে যত স্টুডেন্টের বাবা মা চলে যেতে রাজি নয় তাদের সন্তানদের এক এক করে শেষ করে দাও। এ কথা রাজনা সেই মেয়েটিকে বলে, যার জন্য সকল অভিভাবকরা ভয়ে বাইরে চলে যায়। আগন্তুক অর্থাৎ রাজনা জিজ্ঞেস করে, প্রতাপ ভাই কোথায় আছে বলো, আর তোমার সাথে কি করে দেখা হলো তার? আধারবা বলে, উনি আমার মেয়েকে বশীকরণ করেছিল। আমার মেয়েটি গত অনেক বছর ধরে বশীকরণ রয়েছে। আমি প্রতাপকে বেঁধে আটকে রেখেছি। গত 12 বছর ধরে ও ধুকে ধুকে মরছে। প্রতিদিন আমার কাছে মৃত্যুর জন্য ভিক্ষা চাচ্ছে। আগন্তুক বলে, মুখ সামলে কথা বলিস, ও আমার বড় ভাই, আমার গুরুজন। ওই আমাকে শিক্ষা দিয়েছে, আমার গুরু বলা চলে। আমি কিন্তু তোর অবস্থা খুব খারাপ করে দেব। নৃশংসতায় কিন্তু আমি আমার ভাইয়ের থেকেও 10 পা এগিয়ে। আধারপা বলে, কি করবে, মেরে ফেলবে? গত 12 বছর ধরে তো আমি এমনিতেই মৃত। আর এইসব মেয়েরা আমার আত্মীয় নয়। আমি ভালো করে জানি এখান থেকে এদের জীবন জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই মেয়েগুলোর যা খুশি করো না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমাদের মতো একজনের সাথে থেকে আমি এত বছরে নিজেকে পাথরে গড়ে ফেলেছি। যা খুশি করো, আমার তাতে কিচ্ছু যাবে আসবে না। অভিভাবকরা যদি আমার কাছে এসে কান্নাকাটিও করে, আমাকে জীবন্ত জ্বালিয়েও দেয়, তাও আমি আমার মুখ খুলব না। তুমি প্রতাপকে কোনোভাবেই পাবে না। রাজনা বলে, প্রতাপ কোথায় আছে? আমার কাছে এনে দাও, আমি তোমাকে এখান থেকে যেতে দেব। আদারবা বলে, প্রতাপের কথা এক শর্তে বলবো, যদি আমার মেয়ের বশীকরণ ছাড়িয়ে দাও তো। রাজনা প্রচন্ড রেগে যায়। এই মুহূর্তে একটা মেয়ে হাঁচি দিলে রাজনা তাকে শ্বাস নিতে মানা করে দেয়। মেয়েটি শ্বাস আটকে বসে থাকে, এরপর ছটফট করতে করতে মারা যায়। আধারবা বলে, আমাকে যেতে হবে। সঠিক সময় পৌঁছাতে না পারলে প্রতাপ এইভাবেই ছটফট করতে করতে মারা যাবে। এই বলেই আদারবা বাইরে বেরোনোর জন্য এগিয়ে যেতে থাকে। তবে আমরা কিন্তু তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পাই। এই বিষয়টা আসলে রাজনাকে বুঝতে দেওয়ার চাচ্ছে না সে। রাজনা তাকে থামতে বলে। কিছুক্ষণ পর একজন শিক্ষার্থী প্রিন্সিপাল ম্যামকে ডেকে ভিতরে নিয়ে যায়। রাজনা ম্যাডামকে বলে, বাইরে এত চিৎকার চেঁচামেচি, অভিভাবক, পুলিশ আরো সাধারণ জনতারা রয়েছে, তাদের সকলকে এই এরিয়ার বাইরে চলে যেতে বলুন। আর না হলে আপনার ক্লাসরুমের মধ্যে তালাবদ্ধ করুন। আমার জন্য 2টো বড় বাসের ব্যবস্থা করুন। ড্রাইভারের ব্যবস্থাপনাও করে দিয়েন। 15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যেতে চাচ্ছি। তবে আপনাদের বাসে তো ট্রাকার লাগানো অবশ্যই রয়েছে। আপনারা তো জেনেই যাবেন আমি কোথায় যাচ্ছি। কিন্তু কিছু করবেন না, ঠিক আছে? শুধু কম্পিউটারে দেখে থাকবেন আমরা কোথায় যাচ্ছি। কারণ পুলিশওয়ালাদের দেখে ফেললে আপনার শিক্ষার্থীরাই হয় তাদের মেরে ফেলবে, আর না হলে নিজে মরে যাবে। সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে এদের ছেড়ে দেব। তখন ট্র্যাকিং করে দেখে নিয়েন, কারণ তখন এদের আর আমার প্রয়োজন হবে না। তবে এদের থেকে বেশি চালাকি করতে যাবেন না, কারণ 100-এরও অধিক বাচ্চাদের জীবন কিন্তু আপনাদেরই হাতে। কথা মতো কাজ শুরু হয়ে যায়। সকল শিক্ষার্থীরা বেরিয়ে পড়েছে। এক এক করে সকলেই বাসে উঠে পড়ে। প্রতাপ আর আধারবা একই বাসে উঠে যায়। কিছু দূর বাস যেতেই দেখা যায় রাস্তায় একটা বাচ্চা নির্মমভাবে কোনো এক ব্যক্তিকে পাথর দিয়ে আঘাত করে প্রায় শেষ করে দিয়েছে। গাড়ি থামিয়ে আগন্তুক তাকে ডাক দিয়ে কাশি দিতে দিতে গাড়িতে উঠতে বলে। মেয়েটি মন থেকে না চাইতেও বাসের দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে হঠাৎ কি যেন একটা হয়, যার জন্য মেয়েটি রাজনার কোনো ধরনের কোনো কথা না শুনে উল্টো দিকে দৌড়ে পালিয়ে যায়। এই বিষয়টা আদারবা লক্ষ্য করে। গাড়ি চলতে শুরু করে। আগন্তুক বলে, একটা জিনিস নিয়ে খুব টেনশনে রয়েছি। তোর মতো সাধারণ মানুষ কি করে প্রতাপ ভাইয়ের মতো শক্তিশালী ব্যক্তিকে আটকে রেখেছে? সত্যি কথা বলতো। সত্যি বলতে তো আমি নিজেই তার 99%, আর প্রতাপ ভাই তো 100%-এরও উপর শক্তিশালী। আধারবা বলে, ওর সাথে দেখা কর, তাহলেই বুঝে যাবে। আর তো মাত্র 1.5 ঘন্টার ব্যাপার, অর্থাৎ শহর থেকে বাইরে যেতে হবে। আমি একটা প্রশ্ন করি তোকে, এত বছর পর ভাইয়ের জন্য এত ভালোবাসা উঠে উঠছে কেন? এ কথা শুনে রাজনা হিংসা স্বরূপ একটা হুঙ্কার দিয়ে বলে, অনেক বছর ধরে আমি তাকে খুঁজছি, ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি, আর পারমিশন ছাড়া তো তাদের বাড়িতে যেতেও পারবো না, কারণ তার মেয়েরা তো আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। এরপরেও রিস্ক নিয়ে গিয়েছিলাম, তবে মেয়েরাও নেই আর ভাইকেও পেলাম না। প্রথমে ভেবেছিলাম
সিদ্ধি করার জন্য হয়তো দূরে কোথাও গিয়েছে। না মানে আগেও এরকম হয়েছে তো, শক্তি পাওয়ার জন্য প্রায় 1-1.5 বছর একটানা একই স্থানে বসেছিল, এভাবেই চলছিল। কিছুদিন আগে মনে হলো নিশ্চয়ই কোনো ঝামেলা রয়েছে। ও জীবিত রয়েছে এটা তো বুঝতে পেরেছি, কিন্তু ও কোন অবস্থায় রয়েছে তা তো আমি জানি না। এরপর আবারও খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে এই পদক্ষেপ নিতে আমি বাধ্য হই। এমনিতেই ভাই শিখিয়েছিল মানুষের মধ্যে এই বিষয়টা না ছড়াতে, কিন্তু কি করব, ভাইকে তো খুঁজে পাওয়াই দরকার, তাই না? তাই এই কাহিনীটা ঘটালাম, যার জন্য অবশেষে ভাইয়ের সাথে তো দেখা পাওয়া যাবে। আধারবা বলে, আর একটা প্রশ্ন, এতগুলো মেয়ের বশীকরণ কেন করতে চাচ্ছ তোমরা? এর পেছনের উদ্দেশ্য কি? রাজনা বলে, তুই আসলেই মূর্খ, 12 বছরেও বুঝতে পারলি না? এই মেয়ে, জানালা থেকে পড়ে যা। মেয়েটি জানালা থেকে পড়ে যায়। কি বুঝতে পেরেছিস? পুরনো যুগ থেকে সবাই স্ত্রী শক্তিকে বড় শক্তি মানে, তবে এটা ভুল। পুরুষই হলো আসল শক্তি, যাকে ইচ্ছে তাকে আঙুলের ইশারায় নাচাতে পারে। পুরুষ শক্তি আর পুরুষ সৃষ্টিকর্তা। অনেকটা পথ জার্নি করার পর আদারবার ফার্ম হাউসে চলে আসে তারা। গাড়ি থেকে নেমে রাজনা সকলকে উদ্দেশ্য করে বলে, তোমাদের মধ্যে একাংশ আমার সাথে ঘরের ভিতরে যাবে, আর বাকিরা বাইরে থেকে পাহারা দেবে। কেউ যেন এই বাড়ির মধ্যে প্রবেশ না করে। কথা মতো কাজ শুরু হয়ে যায়। ঘরে প্রবেশ করে আদারবার নিজের হাতে থাকা ঘড়িটা দেখে নেয়। এরপর মেয়ের রুমে যায়। আরিয়া হাসি মুখে সেই একই পজিশনে বসে রয়েছে। আগন্তুক বলে, বেশি চালাকি করবে না, আগে আমার ভাই, তারপরে তোমার মেয়েকে সুস্থ করে দেব। কিন্তু তোমার মেয়ে এই 12 বছর ধরে এভাবেই হেসে যাচ্ছে। আসলে এই কাজ শুধুমাত্র ভাই ছাড়া আর কেউ করতে পারে না। এইটাই তো শেখা বাকি রয়েছে আমার। আচ্ছা চলো। কিছুক্ষণ পর প্রতাপের রুমে নিয়ে যাওয়া হয়। এত বছর পর আগন্তুক অর্থাৎ রাজনা তার বড় ভাইকে দেখতে পেয়েছে। তিনি চিৎকার করে বলে, তুমি এটা কি করেছো আমার ভাইয়ের সাথে? আরে তুই তো আমাদের থেকেও বড় রাক্ষস। আমার ভাইয়ের শিকল দ্রুত খুলে দে। আদারবা বলে, তোর সামনে তোর ভাই রয়েছে, জীবিত রয়েছে, দেখতেই তো পাচ্ছিস। চল এখন আমার মেয়েকে সুস্থ করে দিবি। আগন্তুক রেগে বলে, আমার কারো অর্ডার শোনার অভ্যাস নেই। আমি যদি একটা তুড়ি বাজাই, নিমিষেই এইসব মেয়েরা তোকে আর তোর মেয়েকে শেষ করে দেবে। তবে এটা আমি করব না। তোর অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছে। তোর মেয়েকে নিচে নিয়ে আয়, কারণ তাকে সুস্থ করতে হলে ভাইয়ের সামনে আনতে হবে। আদারবা দ্রুত উপরে গিয়ে তার মেয়েকে কোলে করে নিচে সোফায় নিয়ে এসে বসায়। এরপরে উপরে গিয়ে হুইল চেয়ার নিয়ে আসে। হুইল চেয়ারে আরিয়াকে বসিয়ে দেয়। কথায় কথায় আদারবা বলে, উনি আমার মেয়েকে একটা খাবার দিয়েছিল। রাজনা বলে, আমিও তো এদের খাবার দিয়েছিলাম মন্ত্র পড়ে, কিন্তু এইসব চাইলেই তো ভেঙে ফেলা যায়। সারা জীবনের জন্য এসব থাকে না। এরা যতক্ষণ আমার আশেপাশে থাকবে ততক্ষণ এই জাদুবিদ্যা কাজ করবে। যদি আমার থেকে দূরে সরে যায় আর তাদের বাবা মায়ের সাথে সাক্ষাৎকার করে, তাহলে 2-4 ঘন্টা, খুব বেশি হলে 24 ঘন্টার মধ্যে এরা স্বাভাবিক হয়ে যাবে। দেখে না, রাস্তার ওই মেয়েটাকে এতবার ডেকেছিলাম, কিন্তু মেয়েটা আমার কাছে না এসে দৌড়ে পালিয়ে গেল। তবে তোমার মেয়ে এত বছর একইভাবে কি করে আছে? নিশ্চয়ই তোমরা ভাইয়ের কাছ থেকে কিছু নিয়েছিলে। আদারবা বলে, না, আমরা তার কাছ থেকে কিছুই নেইনি। আমরা তো তাকে চিনতামও না। তাহলে তোমার স্ত্রী? আধারবা বলে, সে এখন আর বেঁচে নেই। 12 বছর আগে ওই কালো রাতে আমার স্ত্রী আর সন্তান মারা যায়। তার মানে নিশ্চয় তুমি কিছু নিয়েছো। ভালো করে স্মরণ করে দেখো। অনেক চিন্তা ভাবনার পর আধারবা বলে, 12 বছর আগে যখন ধাবায় আমাদের দেখা হয়েছিল, টাকা খুচরো না থাকায় সে আমার চায়ের বিল দিয়েছিল। বিল ছিল 10 রুপি। তাহলে ভাইকে সেই 10 রুপি দিয়ে দাও। দ্রুত আধারবা মানিব্যাগ চেক করে দেখে তার কাছে 500 টাকার নোট রয়েছে। রাজনা বলে, আমি বলেছি শুধুমাত্র 10 রুপি দিতে হবে। আধারবা বাইরে গিয়ে একটা ব্যাংক থেকে 10 রুপি বের করে। রাজনা বলে, আমাকে নয় ভাইকে দাও। যেভাবেই হোক ভাইকে উঠিয়ে বসে থাকা অবস্থায় তার হাতে এই 10 রুপি দিয়ে দাও। মেয়েরা, তোমরাও একটু সাহায্য করো। মেয়েরা সকলেই প্রতাপকে টেনে বসিয়ে রাখে। আধারবা বারবার প্রতাপকে ডাক দেয়। প্রতাপ চোখ খুললে আদারবা বলে, এই নে প্রতাপ, তোর 10 রুপি। এই বলে প্রতাপের হাতে জোর করে 10 রুপি দিয়ে দেয়। রাজনা বলে, এখন যা, তোর মেয়েকে ডাকতে শুরু কর, দেখবি বশীকরণ কেটে যাবে। বাবা তার মেয়েকে ডাকতে শুরু করে, তবে এখনো সেই এক পরিস্থিতি। রাজনা বলে, জোরে জোরে ধাক্কা দাও, 2-4টা দরকার হয় থাপ্পড় লাগাও। 12 বছরের ধাক্কা ওর শরীরে রয়েছে, সামলাতে তো সময় লাগবেই। বাবা তার মেয়ের মুখে আলতো করে চড় লাগায়, চিৎকার করে ডাকতে থাকে, তবে কোনো কাজ হয় না। বাবা মাথা নত করে কান্না করতে শুরু করে। এরপর মাথা উঠালেই দেখতে পায় তার মেয়ের চেহারায় যেন কষ্টের ছাপ। মেয়েটির চোখ ছলছল করছে। আরিয়া কিছু বলতে চেষ্টা করছে। আরিয়ার সারা শরীর কাঁপতে শুরু করেছে। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে আরিয়া তার বাবাকে ডাকতে সক্ষম হয়। 12 বছরের পর জমানো কষ্ট বাবা মেয়ে মিলে চিৎকারের মাধ্যমে প্রকাশ করছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে। আরিয়া প্রতাপকে দেখে ভয়ানক সব দিনগুলোর কথা মনে করে আতঙ্কে, ক্ষোভে, রাগে চিৎকার করে ওঠে। ক্ষণিকের মধ্যে যেন আরিয়ার রাগ আরো বাড়তে শুরু করে। বাবা দ্রুত মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। রাজনা বাইরে বেরিয়ে এসে তার ভাইয়ের শিকল খোলার জন্য চাবি চায়। মেয়ের পরিস্থিতি সামলাতে গিয়ে বাবা তার গলায় থাকা চাবিটি রাজনার হাতে তুলে দেয়।
বাবা মেয়েকে সামলাচ্ছে, চাবি নিয়ে প্রতাপের শরীরে থাকা শিকলের তালা খুলে দেয়া হচ্ছে। এবার রাজনা তার ভাইকে বলে, ভাইয়া আমি রাজনা, চলো আমার সাথে, তোমাকে নিতে এসেছি। আমাকে চিনতে পারছো না? কি বলছো ভাইয়া, তোমার কথা তো আমি কিচ্ছুই বুঝছি না। বাইরে বাবা তার মেয়েকে শান্ত করতে নানা কথা বলে, তবে মেয়ে তো কিচ্ছুই শুনতে পাচ্ছে না, কারণ 12 বছর আগে বাবা নিজ হাতে কালো জাদুর বশীকরণ থেকে রক্ষা করতে মেয়ের কানে ধারালো কেচি দিয়ে আঘাত করেছিল, যার জন্য কানের পর্দা ফেটে যায়, সে আর কিছু শুনতে পায় না। এদিকে ঘরের মধ্যে প্রতাপ ইশারায় তার ভাইকে বোঝায় তার জিহ্বা কেটে ফেলা হয়েছে, যার জন্য সে কথা বলতে পারছে না। এ কথা শুনে রাজনা রেগে বাইরে এসে আধারবাকে মারতে শুরু করে। মেয়ে তার বাবাকে বাঁচাতে আসলে নেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তার বাবাকে ইচ্ছে মতো মারে আর বলে, এখন তো ওকে আর তোর মেয়েকে কেউ বাঁচাতে পারবে না, আমি শেষ করে দেব। বাবা বলে, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। রাজনা বলে, তোরা আমার বশীকরণের উপর পানি ঢেলে দিয়েছিস, আর আমি তোদের মাফ করব? শেষ গুরুর মন্ত্র শেখা আমার বাকি ছিল, আর তুই কিনা আমার ভাইয়ের জিহ্বা কেটে ফেলেছিস। নিজে শিখতে গেলেও জানিস কত বছর কেটে যাবে? 100 বছর। এখন বল তোকে কি করে মাফ করি? এই বলে আরিয়ার পাটি এনে নিয়ে যেতে চাইলে বাবা বলে, আমার মেয়েকে ছেড়ে দে, না হলে তোকে আমি শেষ করে দেব। রাজনা বলে, তোর কথা শুনে তোমার বড় মজা লাগছে, তুই কি করবি আমার? বাবা বলে, তুই আমার মেয়েকে বশীকরণ থেকে বের করেছিস, এজন্য তোকে যেতে দিতে চাচ্ছি, কিন্তু তুই যদি আমার মেয়ের শরীরে হাত লাগাস তাহলে তোর অবস্থাও তোর ভাইয়ের থেকেও খারাপ করে দেব। এই কথায় বাবার চোখের সামনে রাজনাথ পা দিয়ে তার মেয়েকে চেপে ধরে। বাবা রাগে কানে কিছু একটা লাগিয়ে মোবাইল ঘড়ির মাধ্যমে সাউন্ড বক্সের সুইচ অন করে দেয়। অমনি সাউন্ড বক্স থেকে একটা সাউন্ড আসতে শুরু করে, যে সাউন্ড কারো পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। ভেতরে এবং বাইরে বাচ্চারা সহ্য করতে পারছে না। হাতের সামনে কাচের বোতল দিয়ে রাজনার মাথায় আঘাত করা হয়। রাজনা সেই স্থানেই বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরে সে নিজেকে শেকলে বাঁধা অবস্থায় দেখতে পায়, আর আদারবার হাতে আমরা সেই প্লাস দেখতে পাই, অর্থাৎ তার জিহ্বাও কেটে ফেলা হবে। একটা ভয়ঙ্কর দিনের পর নতুন ভোরের সূচনা হয়। প্রিন্সিপাল বলছে, আমি ওই শয়তানকে মেরে ফেলতে চাই। আধারবা বলে, ওদের মেরে ফেললে তো ওদের উপর দয়া করা হবে, আপনারা ওই দুজনকে এখানেই থাকতে দিন। ওদের কি করে কষ্ট দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। ওই বাচ্চারা তো কয়েক ঘন্টার জন্য অত্যাচার সহ্য করেছে, কিন্তু আমার মেয়ে 12টা বছর এই শয়তানের কবলে বন্দী ছিল, তাই এই কষ্টটা আমি কখনোই ভুলতে পারবো না। আমি ওদের না মরতে দেব আর না বাঁচতে দেব। ওদেরকে আইনের আওতায় তুলে দিলেও ওরা প্রাপ্ত সাজা পাবে না। এক পর্যায়ে পুলিশও এই বিষয়টা মেনে নেয়। এতগুলো বছর পর আরিয়া অনেকটা স্বাভাবিক হয়েছে। ছাদে বাবা মেয়ে বসে রয়েছে। দুর্বল শরীর নিয়ে মেয়েটি ছাদে বসে জুস পান করছে। বাবা এতদিন পর নিজের মেয়েকে এই অবস্থায় দেখতে পেয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলে। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।